দর্শক, আমরা একটু উপকূলীয় অঞ্চলগুলোর একটু খবর জেনে আসতে চাই। সেখানকার আবহাওয়া পরিস্থিতি আসলে কেমন, মানুষজনকে নিরাপদে সরানো হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো জানতে চাইবো। সহকর্মী আশিকিন প্রিন্স রয়েছেন কুয়াকাটায়। প্রিন্স, উত্তাল সমুদ্র দেখতে পাচ্ছি, 6 নম্বর নামিয়ে 9 নম্বর মহাবিপদ সংকেত। সার্বিক পরিস্থিতিটি জানাবেন। যে প্রভাবটি এরই মধ্যে পড়তে শুরু করেছে। আমি এখন পটুয়াখালীতে রয়েছি। পটুয়াখালীতে মধ্যরাত থেকে এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে। সকালের দিকে বৃষ্টি কিছুটা কম ছিল, তবে এখন যদি আপনার চিত্র দেখায় তাহলে দেখতে পারবেন যে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সাগর বিক্ষুব্ধ অবস্থাতে রয়েছে। এখন যেহেতু জোয়ার চলছে, তবে প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এ কারণে যে জলোচ্ছ্বাস, এ কারণে ঢেউগুলো, সমুদ্রের ঢেউগুলো তীব্র গতিতে আছড়ে পড়ছে তীরে। তবে এখানে যে অবস্থা বিরাজ করছে মানুষের মধ্যে, কিন্তু সেরকম উদ্বেগ উৎকণ্ঠা নেই বললেই চলে। অনেকেই এই সমুদ্র তীরবর্তী এলাকাতে এসেছেন আসলে এই বিক্ষুব্ধ সমুদ্রকে দেখার জন্য। একটি বিষয় যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েক ফুট উচ্চতা জলোচ্ছ্বাস হতে পারে। যদি জলোচ্ছ্বাস হয় তাহলে এখানে যেসব বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধে 22 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু অরক্ষিত অবস্থাতে রয়েছে, অর্থাৎ ভাঙা অবস্থাতে রয়েছে। যদি সেই উচ্চতায়, অর্থাৎ 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়, তাহলে সেই জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এখন পর্যন্ত যারা রয়েছেন তারা কেউই আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেননি। তারা বলছেন যে যেহেতু তাদের গবাদি পশু রয়েছে, জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, সেহেতু তারা এখনই এই আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় দিবেন না। একটি বিষয় যে পরে মূলত সেই অগ্রভাগটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ যে বাতাসের গতিবেগ কিলোমিটার গতিতে মূলত বাতাসের গতিবেগ থাকবে। ফলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে কিন্তু উল্লেখ করা হয়েছে। তানভীর, প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আপনি নিরাপদে থাকবেন। নিশ্চয়ই আবারও ফিরবো, সবশেষ তথ্যটি আমাদের দর্শকদেরকে জানিয়ে দিব। দর্শক, আমরা একটু আবহাওয়া অফিস থেকে ঘুরে আসতে চাই। আমার সহকর্মী শামীমা সুলতানা সেখানে রয়েছেন। শামীমা, কি বলছেন আসলে আবহাওয়া অফিসের লোকজন, কর্মকর্তারা কি জানাচ্ছেন? কতটুকু প্রবল বেগে আঘাত আনতে পারে, কি সম্ভাবনার কথা বলছেন তারা? আপনাকে একটু বলে রাখি যে অতীতে কিন্তু বাংলাদেশ বেশ কয়েকটি প্রবল ঘূর্ণিঝড়ের দেখা পেয়েছে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে অতীতের সাথে যদি তুলনা করি তাহলে আসলে কার সাথে মিলে যায় বা কার চেয়ে বেশি। তো তখন আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে আইলার মতোই অনেকটা শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণিঝড় যেটি আসছে। তো একটু বলে রাখি যে আইলায় কিন্তু আসলে খুলনা এবং তার আশপাশের অঞ্চলে কিন্তু বেশ ক্ষতি হয়েছিল এবং সেই অবস্থাটাই আসলে এখন তারা আশঙ্কা করছেন, যেহেতু এই যে ঘূর্ণিঝড়টি আসছে রিমাল, সেই রিমালকে কিন্তু প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ইতোমধ্যে বলা হয়েছে এবং যেটি বলা হয়েছে যে এটির যে অগ্রভাগ সেটি হয়তো আজকে দুপুর 3টার দিকে বাংলাদেশ উপকূলে তার দেখা মিলবে এবং তার কেন্দ্রটি আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাবে এবং রাত 12টা নাগাদ এটার যে শেষ ভাগ সেটি এই উপকূল ছেড়ে যাবে এবং সেটি দেশের আস্তে আস্তে দেশের উত্তর দিকে আগাবে এবং যত আগাবে তত কিন্তু এটি নিম্নচাপে পরিণত হবে। আরেকটি বিষয় বলে রাখি যে একই সঙ্গে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে, যেহেতু এটি প্রবল ঘূর্ণিঝড়, সেজন্য কিন্তু বলা হচ্ছে যে উপকূল অঞ্চল জুড়ে খুলনা থেকে শুরু করে এই দিকে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, এই পুরো কোস্টাল বেল্ট যেটি আছে সেই এলাকা জুড়ে কিন্তু জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা গতকালকে থেকেই আবহাওয়া অধিদপ্তর জানিয়ে আসছে এবং সেটির পরিমাণ কিন্তু 8 থেকে 10 ফুট পর্যন্ত হতে পারে, অর্থাৎ বেশ বড় জলোচ্ছ্বাসই বলা যায়। তো সেই জন্য কিন্তু তারা সতর্কতা সংকেত সবগুলোই জারি করেছেন এবং সমুদ্র বন্দরগুলোকে, বিশেষ করে পায়রা, খুলনা অঞ্চলের সমুদ্র বন্দরকে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত এবং বাকি যে কোস্টাল এরিয়ার সমুদ্র বন্দরগুলো আছে সেখানে কিন্তু 9 নম্বর মহাবিপদ সংকেত এবং নদী বন্দরগুলোকে কিন্তু 4 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জি শামীমা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের খবর এবং আবহাওয়া অফিসের যে সবশেষ তথ্য সেটি আমরা জানছিলাম।
দর্শক, আমরা ঘূর্ণিঝড় রিমাল নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আবহাওয়া এবং জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম তিনি যুক্ত হয়েছেন আমার সঙ্গে। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর পক্ষ থেকে। ঘূর্ণিঝড় রিমাল, আমার সহকর্মী শামীমা সুলতানা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের আবহাওয়া অফিস থেকে যেমনটি জানানো হচ্ছে যে আইলার সঙ্গে কিছুটা মিলে যায়। আসলে আপনার পর্যবেক্ষণ কি বলছে আসলে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা যে ঘূর্ণিঝড় রিমেলের যে এখন পর্যন্ত যে ট্র্যাকটা দেখছি সেটা আইলার ট্র্যাকের কাছাকাছি এবং সেই হিসাবে মিলে যাচ্ছে। এবং যে শক্তিমাত্রা আমরা দেখছি যে সর্বোচ্চ 90 থেকে 120 হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আইলার মতোই একটা ঘূর্ণিঝড় হিসাবে আসবে। তবে এখানে নির্ভর করতেছে জলোচ্ছ্বাস কিরকম হবে। এই পর্যন্ত বলা হচ্ছে 3 থেকে 5 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হবে। এবং আমাদের যে ডিফেন্স সিস্টেম যেটাকে আমরা বলি বেড়িবাঁধ, সেটা কতটা আইলার সময় আপনি জানেন যে এই অনেক জায়গায় কিন্তু ভেঙে গিয়েছিল এবং যার ফলে অনেক দীর্ঘদিন লবণাক্ততা ছিল। তো সেটার উপরও নির্ভর করছে আসলে ঘূর্ণিঝড়টা কিভাবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি হবে। আর অন্যদিকে এটা যতটা সুন্দরবনের কাছাকাছি যাবে তত হয়তো আমাদের ক্ষেত্রে কিছুটা সুন্দরবন ব্যারিয়ার হিসেবে কাজ করবে। অর্থাৎ সে বাতাসের গতিবেগ কিংবা স্রোতের যে ধাক্কা, যে ফাস্ট ফোর্সটা সেটা কমাবে। আমাদের স্টাডি তো দেখায় যে ম্যানগ্রোভ ফরেস্টেশন অনেক বিরাট ভূমিকা রাখে। প্রতিবারই দেখা যায় সুন্দরবন আমাদের একটা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে একটা ঢাল হিসাবে দেখা দেয়। জি, আরেকটি বিষয় যেটি আপনি গতি প্রকৃতি নিয়ে বলছিলেন এবং সুন্দরবনের উপকূলের এই ধরনের জলোচ্ছ্বাস থেকে অনেকবারই এর আগেও আমরা দেখেছি যে রক্ষা করেছে সেক্ষেত্রে, এবং বেড়িবাঁধের কথাও আপনার আলোচনাতে এসছে। আপনি আসলে কতটুকু প্রস্তুত বলে মনে করেন? আমরা স্থানীয় সরকার প্রশাসন যে ধরনের উদ্যোগ নিয়েছে, তো এই ধরনের ঘূর্ণিঝড় মোকাবেলাতে আসলে আমরা কতটুকু প্রস্তুত? প্রস্তুতির ফিল্ডের ব্যাপারটা তো আমরা এখান থেকে বুঝতে পারছি না। তবে সরকার তার যে স্ট্যান্ডিং অর্ডার যেটা আছে অফ ডিজাস্টার, সেখানে আমাদের ঘূর্ণিঝড়ের সময় কি করতে হবে সেটা কিন্তু লেখা আছে পরিষ্কার। এবং আমরা প্রতি বছরই একাধিক ঘূর্ণিঝড় ফেস করি। তো আমাদের কোস্টাল ভলান্টিয়ার, সাইক্লোন শেল্টার এটা অ্যাক্টিভলি কাজ করে। বাংলাদেশের দুর্যোগের ক্ষেত্রে যে প্রশমনের ক্ষেত্রে বেশ প্রশংসারই দাবি রাখে। কারণ আমরা দেখেছি গত কয়েকটা সাইক্লোনে মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কমে এসেছে, হ্যাঁ, ডবল ডিজিটে। যেটা আমরা যদি পুরানো সাইক্লোন গুলি মানে হিস্টোরিক সাইক্লোন গুলি চিন্তা করি, 91-এর সাইক্লোন কিংবা 1970, সেক্ষেত্রে কিন্তু আমরা মানে এই দুর্যোগের ক্ষেত্রে প্রাণ রক্ষার্থে আমরা অনেকটাই কাজ করে সাকসেসফুল হতে পেরেছি। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারটা আবার উল্টা হয়ে গেছে। এটা যে তোমাদের কোস্টাল এরিয়া অনেক ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়েছে, আমরা এই বিষয়ে বিস্তারিত নিশ্চয়ই আবার আলোচনায় ফিরবো আপনার সঙ্গে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছেন ডক্টর সাইফুল ইসলাম, তিনি আবহাওয়া এবং জলবায়ু বিশেষজ্ঞ, জানাচ্ছিলেন আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত খবর।